আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি হয়তো চাকরির প্রস্তুতি নিচ্ছেন অথবা আপনি ছাত্র স্টুডেন্ট। আপনি এখনও আমাদের বাংলা সাহিত্যের বিখ্যাত কবি যিনি, যাকে বাংলাদেশের সবচাইতে বিখ্যাত কবি বলা হয়, জাতীয় কবি বলা হয়, জাতীয় কবি ও বিদায় ভূষিত হয়, তার জীবনী এখনও আপনি জানেন না। তার সম্পর্কে, তার উপন্যাস, কবিতা, ছড়া, প্রবন্ধ সম্পর্কে আপনার এখনও পরিপূর্ণ ধারণা নেই। তাহলে মনে করবেন আপনার চাকরির পরীক্ষা, চাকরির প্রস্তুতি এবং আপনার জীবনের স্টুডেন্ট হিসেবে আপনি ব্যর্থ। আজকে সেই ব্যর্থতাকে সফলতায় পরিণত করতে আমি নিয়ে এসেছি বাংলা সাহিত্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস, গুরুত্বপূর্ণ কবি সাহিত্যিক এক কাজী নজরুল ইসলাম। আজকে আমরা এই একটি ভিডিওর মাধ্যমে জানব কাজী নজরুল ইসলামের সম্পূর্ণ জীবনী, সম্পূর্ণ কাব্যগ্রন্থ, এরপরে কবিতা, ছড়া, উপন্যাস ইত্যাদি সম্পর্কে, নিষিদ্ধ নজরুল সম্পর্কেও আজকের ক্লাসে আমি আপনাদের সাথে সম্পূর্ণ শেয়ার করব। মনে রাখবেন, আজকের ক্লাসেই কিন্তু নজরুল শেষ। নজরুলের জীবন থেকে যত প্রশ্ন হতে পারে আজকের ক্লাস থেকেই আমরা সেটা শিখব ইনশাআল্লাহ। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ক্লাস। দেখুন, গুরুত্বপূর্ণ কবি সাহিত্যিক এক কাজী নজরুল ইসলাম। জন্ম ও বংশ পরিচয়। নাম কাজী নজরুল ইসলাম, তাহলে নাম কি? কাজী নজরুল ইসলাম। ডাক নাম দুখু মিয়া। এখন যদি প্রশ্ন করা হয় নজরুল ইসলামের ডাক নাম কি ছিল? দুখু মিয়া। জন্ম 1899 সালের 24শে মে, 11ই জ্যৈষ্ঠ 1306 বঙ্গাব্দ। এটা একেবারে মুখস্থ রাখতে হবে। 1899 সালের 24শে মে, 11ই জ্যৈষ্ঠ 1306 বঙ্গাব্দ। ওকে। জন্মস্থান পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে। তাহলে কবির জন্মস্থান কোথায়? পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে। এখানে মহকুমার শব্দটি আরবি শব্দ, যার অর্থ হচ্ছে জেলা বা উপজেলা বোঝায়, একটা অঞ্চলকে বোঝায়, একটা জেলার ভিতরে অবস্থিত একটা উপজেলাকে বোঝায় অথবা একটা ইউনিয়নকে বোঝায়। সেটা আরবি একটা থানাকে বোঝায় আর কি। মহকুমার শব্দ দ্বারা থানাকে বোঝানো হয়। তাহলে আসানসোল বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে। ওকে। তিনি মাজারের খাদেম কাজী ফকির আহমেদ ও মাতা জাহেদা খাতুনের ষষ্ঠ সন্তান। তাহলে তার বাবার নাম কি ছিল? কাজী ফকির আহমেদ। মাতার নাম জাহেদা খাতুন। তার বাবা কি করতেন? তার বাবা পেশায় হিসেবে একজন ছিলেন মাজারের খাদেম। মাত্র 8 বছর বয়সে পিতাকে হারিয়ে কবির পরিবার চরম দারিদ্র্যে পতিত হয়। তাহলে কত বছর বয়সে পিতাকে হারাইছে কবি? 8 বছর বয়সে। কবির পরিবার কেন চরম দারিদ্র্যে পরিণত হয়? পিতাকে হারিয়ে। কত বছর বয়সে? 8 বছর বয়সে। প্রশ্নগুলো একেবারে ঠুটুস্থ রাখতে হবে। এই কথাগুলো, আমি যে কথাগুলো বলতেছি, এগুলো খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কথা। ওকে, এগুলো আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। দেখেন, এটা সাধারণ তথ্য, পরে আরও আসতেছে। নজরুল ইসলামের শিক্ষা ও কর্মজীবন। 1316 বঙ্গাব্দে গ্রামের মক্তব থেকে নিম্ন প্রাইমারি পাশ করে সেখানে শিক্ষকতা করেন। তাহলে 1300 কত সালে নিম্ন প্রাইমারি পাশ করে? 1316 বঙ্গাব্দে। 1316 বঙ্গাব্দে অর্থাৎ বাংলা 1316 সালে নিম্ন প্রাইমারি পাশ করে এবং সেখানেই শিক্ষকতা করে। সেখানেই শিক্ষকতা করে। 12 বছর বয়সে তিনি লেটুর দলে যোগদান করেন এবং দলের জন্য পালাগান রচনা করেন। এই লেটুর দল বলতে আপনি কি বোঝেন? লেটুর দল বলতে একটা দল ছিল যারা গ্রামে গ্রামে গিয়ে পালাগান শোনাইতো, মানুষকে আনন্দ দেওয়ার স্বার্থে, মানুষকে আনন্দ দেওয়ার জন্যে। সেই দলের জন্য কবির পালাগান রচনা করেন। সেই দলের জন্য কবি কি রচনা করেন? পালাগান রচনা করেন। তাহলে কবি কত বছর বয়সে লেটুর দলে যোগদান করেন? 12 বছর বয়সে। লেটুর দলের জন্য কবি কি রচনা করেন? পালাগান রচনা করেন। আচ্ছা, কবির সাহিত্য জীবনের সূচনা ঘটে লেটুর দলে। তাহলে যদি প্রশ্ন করা হয় যে নজরুল ইসলাম একজন সাহিত্যিক বা কবি, তাহলে তার এই সাহিত্যিক জীবন অথবা কবি জীবন এটা কবে থেকে শুরু হয়? বলা হয় যে 12 বছর বয়সে তিনি যখন লেটুর দলে যোগদান করেন এবং সেই লেটুর দলের জন্য পালাগান রচনা করেন, সেই সময় থেকেই কবির সাহিত্য জীবনের সূচনা ঘটে। তাহলে যদি আরও প্রশ্ন আসে যে কবির সাহিত্য জীবনের সূচনা ঘটে কোথায়, তাহলে উত্তর হবে লেটুর দল। ওকে। আসানসোল গিয়ে একটি
রুটির দোকানে মাসিক 5 টাকা বেতনে চাকরি গ্রহণ করেন। তাহলে কোথায় গিয়ে চাকরি গ্রহণ করছিলেন নজরুল ইসলাম? সেটা হলো আসানসোল গিয়ে। কয় টাকা বেতনে? রুটির প্রশ্ন এখান থেকে বারবার আসতে দেখা যায় যে রুটির দোকানে নজরুল ইসলাম কত টাকা বেতনে চাকরি নিয়েছিলেন। তো প্রশ্নের উত্তর হচ্ছে 5 টাকা বেতনে। ওকে। 1914 সালে ময়মনসিংহের 30 সালের দরিরামপুর স্কুলে 7ম শ্রেণীতে ভর্তি হন। এই যে ময়মনসিংহের 30 সাল, এটা কিন্তু নজরুলের স্মৃতি বিজড়িত ব্যাপক স্মৃতি বিজড়িত একটা স্থান। যদি আপনাকে পরীক্ষায় প্রশ্ন করে যে নজরুলের স্মৃতি বিজড়িত স্থান কোনটি, তাহলে উত্তর হবে ময়মনসিংহের 30 সাল। ওকে। তাহলে কত সালে সেখানে 7ম শ্রেণীতে ভর্তি হন? 1914 সালে। কোন স্কুলে? দরিরামপুর স্কুলে। কোন শ্রেণীতে ভর্তি হন? 7ম শ্রেণীতে। ওকে। 1917 সালের প্রথম বিশ্বযুদ্ধের সৈনিক হিসেবে 49 নং বাঙালি পল্টনে যোগদান করেন। তাহলে কত সালে আমাদের নজরুলের আরেক নাম কিন্তু সৈনিক কবি। প্রশ্ন আসছে বিভিন্ন বিসিএস পরীক্ষা, সহনিবন্ধন পরীক্ষায়, কয়েকটা পরীক্ষায় আমি দেখলাম যে প্রশ্ন আসছে যে নজরুলে আমাদের সৈনিক কবিকে, তিনি হচ্ছেন কাজী নজরুল ইসলাম। ওকে। কাজী নজরুল ইসলাম তাহলে কত সালে সৈনিক হিসেবে যোগদান করে? 1917 সালে, প্রথম বিশ্বযুদ্ধের সময়, তাই না? প্রথম বিশ্বযুদ্ধের শুরুতে। আচ্ছা, 1900 এবং 49 নং বাঙালি পল্টনে কত নং বাঙালি পল্টনে? 49 নং বাঙালি পল্টনে। সে সময় তিনি 10ম শ্রেণীর ছাত্র ছিলেন। করাচিতে যান, পরে হাবিলদার পদে উন্নীত হন। তাহলে নজরুল সে সময় 10ম শ্রেণীর ছাত্র ছিলেন। এই 10ম শ্রেণীর ছাত্র থাকা অবস্থায় নজরুল এই 49 নং বাঙালি পল্টনে নজরুল যোগদান করছে, তাই না? এই 49 নং বাঙালি পল্টনে যোগদান করছে 10ম শ্রেণীতে থাকাকালে। তারপরে তিনি করাচিতে গিয়েছিলেন। কোথায় গিয়েছিলেন? করাচিতে গিয়েছিলেন। করাচিতে গিয়ে কি হন? হাবিলদার হন। ওই সৈনিক থেকে হাবিলদার হন। ওকে। এটা মনে রাখতে হবে, মাথায় রাখতে হবে। 1920 সালের শুরুতে বাঙালি পল্টন ভেঙে দিলে তিনি কলকাতায় ফিরে আসেন। তাহলে কত সালে বাঙালি পল্টন ভেঙে দেয়? 1920 সালে। বাঙালি পল্টন ভেঙে দিলে 1920 সালে কবি কোথায় ফিরে আসেন? সেটার উত্তর হচ্ছে কলকাতায় ফিরে আসেন। ওকে। আচ্ছা, 1926 সালে তিনি প্রথম ঢাকায় আসেন। তাহলে নজরুল ইসলাম কত সালে প্রথম ঢাকায় আসেন? 1926 সালে। প্রশ্ন যদি আসে যে নজরুল ইসলাম কত সালে ঢাকায় আসেন, তাহলে উত্তর কি হবে? 1926 সালে। 1942 সালে 43 বছর বয়সে নজরুল পিক্স ডিজিজ নামক মস্তিষ্কের ব্যাধিতে বাকশক্তি হারিয়ে ফেলেন। কত সালে বাকশক্তি হারায় নজরুল ইসলাম? 1942 সালে। কত বছর বয়সে? 43 বছর বয়সে। ঠিক আছে। নজরুল ইসলাম পিক্স ডিজিজ নামক কোন রোগে আক্রান্ত হন? পিক্স ডিজিজ নামক মস্তিষ্কের ব্যাধি। পিক্স ডিজিজ এক ধরনের মস্তিষ্কের ব্যাধি। এই ব্যাধিতে আক্রান্ত হয়ে কবি বাকশক্তি হারিয়ে ফেলেন। ওকে। আচ্ছা, এবার আসেন নজরুল ইসলামের পুরস্কার ও সম্মাননা নিয়ে আমরা আলোচনা করি। নজরুল ইসলাম 1929 সালের 15ই ডিসেম্বর কলকাতায় অ্যালবার্ট হলে তাকে জাতীয় সংবর্ধনা দেওয়া হয়। এটা কিন্তু নজরুল ইসলামের জীবনের সর্বপ্রথম পুরস্কার, সংবর্ধনা, তাই না? সেটা কত সালে দেওয়া হয়েছিল? 1929 সালের 15ই ডিসেম্বর। কোথায়? কলকাতার অ্যালবার্ট হলে তাকে কি দেওয়া হয়? জাতীয় সংবর্ধনা দেওয়া হয়। 1945 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় কবিকে জগতারিণী স্বর্ণপদক প্রদান করে। তাহলে কত সালে কবি স্বর্ণপদক জগতারিণী স্বর্ণপদক পান? 1945 সালে। আর কোন বিশ্ববিদ্যালয় দিয়েছিল? কলকাতা বিশ্ববিদ্যালয় কি পদক দিয়েছিল? জগতারিণী স্বর্ণপদক। ওকে। আচ্ছা, ভারত সরকার কর্তৃক 1950 সালে পদ্মভূষণ উপাধি লাভ করেন। তাহলে কবিকে পদ্মভূষণ উপাধি কে দেয় যদি প্রশ্ন আসে? এসছিল বিসিএস পরীক্ষায় এবং নিবন্ধন পরীক্ষায়। আমি দেখেছি, আমি যখন পরীক্ষা নেব তখন দেখবেন যে কতগুলো প্রশ্ন এখান থেকে কমন থাকে। 100% এখান থেকে প্রত্যেকটা লাইন থেকে 2টা 3টা করে প্রশ্ন আপনি কমন পাবেন। তাহলে কে কবিকে পদ্মভূষণ উপাধি দিয়েছিল? ভারত সরকার। কত সালে? 1950 সালে। ওকে। 1972 সালের 24শে মে ভারত হতে কবিকে সপরিবারে বাংলাদেশে নিয়ে আসা হয়। তাহলে কত সালে? 1972 সালের 24শে মে।
কোথা থেকে সপরিবারে নিয়ে আসা হয়? ভারত থেকে। এটা বইয়ের মধ্যে উল্লেখ আছে যে এটা বঙ্গবন্ধুর উদ্যোগে কবিকে ভারত হতে সপরিবারে বাংলাদেশে নিয়ে আসা হয়। আমার জানা নাই যে এটা আসলে উদ্যোগটা বঙ্গবন্ধুর ছিল কিনা, কারণ যে বইগুলো আমি পড়েছি, আমি দেখেছি প্রত্যেকটা বই কিন্তু লেখা বঙ্গবন্ধুর উদ্যোগে। আসলে সেটা কিন্তু ইতিহাসকে বিকৃত করার জন্য লেখা হয়েছে কিনা আমার জানা নেই। তবে 1900 কার উদ্যোগে নিয়ে আসা হয়, যদি বঙ্গবন্ধু থাকে সেটা আপনারা অ্যান্সার করবেন। 1974 সালের এক সংবর্ধনায় কবিকে জাতীয় কবি ও ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয়। তাহলে কবিকে জাতীয় কবি কবে ঘোষণা করা হয়? 1974 সালে। কি ডিলিট ডিগ্রি কোন বিশ্ববিদ্যালয় প্রদান করে? ঢাকা বিশ্ববিদ্যালয় প্রদান করে। কত সালে? 1974 সালে। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা সংবর্ধনা আয়োজন হয়েছিল 1974 সালে। সেই সংবর্ধনা অনুষ্ঠানে কবিকে জাতীয় কবি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে ডিলিট ডিগ্রি প্রদান করে। 1976 সাল বাংলাদেশের নাগরিকত্ব ও 21 পদক প্রদান করা হয়। 1976 সালে বাংলাদেশের নাগরিকত্ব ও 21 পদক প্রদান করা হয় কবিকে। কত সালে? 1976 সালে। কি করা হয়? নাগরিকত্ব প্রদান করা হয় এবং 21 পদকও একই তারিখেই প্রদান করা হয়, একই সনেই। 29 আগস্ট 1976, 12ই ভাদ্র 1386 বঙ্গাব্দ কবি ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এখানে কবির মৃত্যুটা আপনাকে মনে রাখতে হবে। কত তারিখে? 29 আগস্ট 1976, বাংলা ছিল 12ই ভাদ্র 1386 বঙ্গাব্দ কবি ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ওকে। 12 জুন 2005 সালে ঢাকায় প্রথম আন্তর্জাতিক নজরুল সম্মেলন অনুষ্ঠিত হয়। তাহলে ঢাকায় প্রথম আন্তর্জাতিক নজরুল সম্মেলন অনুষ্ঠিত হয় কত সালে? 12 জুন 2005। কানাডার চলচ্চিত্র পরিচালক ফিলিপ স্পারেল নির্মাণ করেন তথ্যচিত্র নজরুল। তাহলে তথ্যচিত্র নজরুল এটা কে নির্মাণ করে? কানাডার চলচ্চিত্র পরিচালক ফিলিপ স্পারেল। নজরুল অভিনীত চলচ্চিত্র ধ্রুব, নির্মিত চলচ্চিত্র ধূপছায়া। এটাকে মনে রাখতে হবে। নজরুল অভিনীত চলচ্চিত্র কিন্তু ধ্রুব, যেখানে নজরুল ইসলাম অভিনয় করছেন, কিন্তু নজরুল ইসলামের তিনি যে পরিচালক যে চলচ্চিত্রটা নির্মাণ করছেন সেটা হলো ধূপছায়া। ওকে। এবার দেখেন নজরুল ইসলামের আরও একটা গুরুত্বপূর্ণ, এখন আসেন নজরুল ইসলামের কর্ম নিয়ে আমরা আলোচনা করব। নজরুলের কবিতা ও ছড়া। দেখেন নজরুল তার গদ্যে পদ্যে অন্যান্য সাহিত্যিকদের তুলনায় বেশি আরবি ফার্সি শব্দ ব্যবহার করছেন নজরুল ইসলাম, তাই না? তার মতো আরও কিন্তু অনেক, এই যে মোহিতলাল মজুমদারের যে কাব্যগ্রন্থগুলো আছে সেখানে কিন্তু আরবি ফার্সি শব্দের ব্যবহার দেখা যায়, কিন্তু নজরুলের মতো না। তাহলে কোন কবি সবচাইতে বেশি আরবি ফার্সি শব্দ ব্যবহার করেছেন তার গদ্যে পদ্যে? তিনি হলেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। কবি প্রতিভা প্রকাশে মুসলিম ভারত বিরাট ভূমিকা পালন করে। এই মুসলিম ভারত কি? একটা পত্রিকা, ঠিক আছে? এটা কি করে? বিরাট ভূমিকা পালন করে। কিসের জন্য? কবি প্রতিভা প্রকাশের জন্য। আচ্ছা, মুক্তি, এটা কিন্তু কবির প্রথম প্রকাশিত কবিতা। 1306 বঙ্গাব্দে বঙ্গীয় মুসলিম সাহিত্য পত্রিকায় প্রকাশিত হয়। সরি, এই সাহিত্য বানানটা ভুল আছে, আপনারা এটা একটু ক্ষমা করে দেবেন। এখানে একটু টাইপ করতে আমি অনেক কষ্ট করি আপনাদের জন্য, জানেন? অনেক রাত জেগে এগুলো স্লাইড লিখতে হয়, গবেষণা করতে হয়, বইগুলো গবেষণা করে স্লাইড তৈরি করতে অনেক কষ্ট হয়, তাই দু একটা ভুল ত্রুটি হতে পারে, সেটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তাহলে কবির প্রথম প্রকাশিত কবিতা কোনটি? মুক্তি। কত সালে প্রকাশিত হয়? 1306 বঙ্গাব্দে। কোন পত্রিকায় প্রকাশিত হয়? বঙ্গীয় মুসলিম সাহিত্য পত্রিকায়। ওকে। তারপরে কবির অন্যান্য কাব্য ছড়া আছে, খুকার স্বাদ, এরপরে সংকল্প, চাষি ওরা নয়কো চাষা, নয়কো ছোট লোক, এই ঝুমকুলতায় ঝোনাকি, এটা কিন্তু শিশুতোষ কাব্যগ্রন্থ, এটা মনে রাখতে হবে। এটা শিশুতোষ, এটা অবশ্যই পরীক্ষায় বেশিরভাগ আসে, তাই না? এই ঝুমকুলতায় ঝোনাকি এটা কোন জাতীয় রচনা? এটা শিশুতোষ রচনা। ওকে।
এখন দেখেন নজরুলের কাব্যগ্রন্থ, এটাই সবচাইতে ব্যাপক বিশাল প্রশ্ন এখান থেকে আসে। চাকরির পরীক্ষায় হিউজ পরিমাণ প্রশ্ন এখান থেকে আসে। যদি নজরুল থেকে প্রশ্ন করে, বেশিরভাগ প্রশ্ন এখান থেকে করে। হ্যাঁ, তাই এটা খুব গুরুত্বপূর্ণ, মনোযোগ দিয়ে দেখতে হবে। অগ্নিবীণা, অক্টোবর 1922। অগ্নিবীণা কিন্তু কবির প্রথম সর্বাধিক জনপ্রিয় কাব্যগ্রন্থ। কবির প্রথম কাব্যগ্রন্থ এবং সর্বাধিক জনপ্রিয় কাব্যগ্রন্থ হচ্ছে অগ্নিবীণা। প্রকাশিত হয় অক্টোবর 1922। কাব্যটি তিনি বিপ্লবী বারীন্দ্র কুমার ঘোষকে উৎসর্গ করেন। তাহলে অগ্নিবীণা কাব্যগ্রন্থটি কবি কাকে উৎসর্গ করেন? বিপ্লবী বারীন্দ্র কুমার ঘোষকে। মোট কবিতা 12টি। মোট কবিতা কয়টি? 12টি। কোন কাব্যগ্রন্থের? অগ্নিবীণা কাব্যগ্রন্থের। মোট কবিতা হচ্ছে 12টি। কবিতাগুলো যথাক্রমে, এটা যথাক্রমে মনে রাখতে হবে, কারণ প্রশ্ন আপনাকে এভাবে করে। আমি বিসিএসে দেখেছি আপনার 34তম 35তম বিসিএসে আসছে প্রশ্ন যে বিদ্রোহী অগ্নিবীণা কাব্যের কততম কবিতা, তাই না? এরকম প্রশ্ন আসে। তাহলে এটা যথাক্রমে মুখস্থ রাখতে হবে। কীভাবে? প্রলয় উল্লাস, বিদ্রোহী, রক্তাম্বর, ধারিণী মা, তারপরে আগমনী, ধূমকেতু, কামাল পাশা, আনোয়ারা, রণভেরী, সাতিল আরব, খেয়াপাড়ের তরুণী, কুরবানি ও মোহররম। এই 12টা কবিতা এখানে রয়েছে। এই 12টা কবিতার বিখ্যাত কবিতার পংক্তিগুলো আপনাকে জানতে হবে। যেমন কবির বিখ্যাত ওই নূতনের কেতন উড়ে কাল বৈশাখীর জ্বর, এটা কিন্তু প্রলয় উল্লাস কবিতা। ঠিক আছে, এখান থেকে প্রশ্ন আসতে পারে আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি তরি করি ভরা ডুবি, আমি টর্নেডো, আমি ভীম আসমান মাইন, আমি দুর্যটি, আমি এলুকেশে ঝড় অকাল বৈশাখীর, আমি বিদ্রোহী নিত দ্রুত বিশ্ব বিধাত্রীর এক বলবীর চির উন্নত মমশির। এই যে এই কবিতা, এই পংক্তিটা, এটা কিন্তু বিভিন্ন পরীক্ষায় আসে, এখান থেকে প্রশ্ন আসে। বিদ্রোহী কবিতার এটা একটা বিখ্যাত উক্তি কবির। তারপরে আছে রক্তাম্বর, ধারিণী মা, আগমনী, ধূমকেতু, কামাল পাশা। এগুলো সবগুলাই বলা সম্ভব না, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তাই না? এমনিতে অনেক লং হয়ে যাচ্ছে। দেখেন, সাম্যবাদী 1925 গ্রন্থের বিখ্যাত কবিতা সাম্যবাদী, নারী, মানুষ, কুলি ও মজুর। ঠিক আছে, তাহলে সাম্যবাদী কবিতা কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় 1925 সালে। বিখ্যাত কাব্য হচ্ছে সাম্যবাদী, নারী, মানুষ, কুলীয়, মজুর। ওকে, তারপরে সন্ধ্যা, বিখ্যাত কবিতা চল চল চল, জীবন বন্ধনা, এটা মনে। তাহলে যদি প্রশ্ন করা হয় চল 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 এটা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? উত্তর হবে সন্ধ্যা। দেখেন, সিন্ধু হিল্লুল কবিতা, দারিদ্র সিন্ধু প্রভৃতি, সর্বহারা কবিতা, কান্ডারি হুঁশিয়ার, আমার কৈফিয়ত। এটা মনে রাখতে হবে যে সর্বহারা, এই কান্ডারি হুঁশিয়ার, এটা কোন কবিতার কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? সেটা হবে সর্বহারা। সঞ্চিতা কাব্যগ্রন্থটি কবি রবীন্দ্রনাথকে উৎসর্গ করেন। উল্লেখযোগ্য কবিতা খুকু ও কাঠবেড়ালি, লিচুচোর, তাই না? সঞ্চিতা কাব্যগ্রন্থটি কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেন। উল্লেখযোগ্য কবিতা খুকু ও কাঠবেড়ালি, লিচুচোর। কবিতা দুটি অবলম্বনে শিশুদের জন্য 2টি চলচ্চিত্র নির্মিত হয়। তাহলে কোন কবিতা দুটি? সেটা হচ্ছে খুকু ও কাঠবেড়ালি ও লিচুচোর। ওকে, দেখেন পরের স্লাইডে নজরুলের কাব্যগ্রন্থের আরও একটা স্লাইড আছে। এই যে দুলন চাপা 1923 প্রেমের কাব্য। তাহলে দুলন চাপা কোন ধরনের কাব্যগ্রন্থ? প্রেমের কাব্যগ্রন্থ। কত সালে প্রকাশিত হয়? 1923 সালে। কবিতা আজ সৃষ্টি সুখের উল্লাসে, পূজারিণী প্রভৃতি। কবি রবীন্দ্রনাথ ঠাকুর কারারুদ্ধ কবিকে বসন্ত কাব্যগ্রন্থটি উৎসর্গ করলে কবি নজরুল ইসলাম আজ সৃষ্টি সুখের উল্লাসে কাব্যটি রচনা করেন। তাহলে আজ সৃষ্টি সুখের উল্লাসে কবি এটা কখন রচনা করেন? যখন রবীন্দ্রনাথ ঠাকুর কবিকে বসন্ত কাব্যগ্রন্থটি উৎসর্গ করেন। ওকে, বিশের বাসী 1924 উল্লেখযোগ্য কবিতা জাতের বজ্জাতি, বন্দি বন্দনা। তাহলে যদি প্রশ্ন করি আপনাকে যে জাতের বজ্জাতি এটা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? আপনার উত্তর হবে 1920 বাসী। কত সালে প্রকাশিত হয়?
1924 সালে। ওকে, চক্রবাক 1929 প্রেমের কাব্য, এটাও প্রেমের কাব্য। আমরা দুলন চাপা পড়ছিলাম, এই চক্রবাকটাও প্রেমের কাব্য। উল্লেখযোগ্য কবিতা হচ্ছে বাতায়ন পাশে গুবাক তরুর সারি। এখানে গুবাক তরু বলতে সুপারি গাছকে বোঝানো হয়েছে, কারণ গুবাক অর্থ হচ্ছে সুপারি। আচ্ছা, চিত্তনামা, দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের অকাল মৃত্যুতে শোকাহত কবি কাব্যগ্রন্থটি রচনা করেন। তাহলে চিত্তনামা কবিতা কাকে উদ্দেশ্য করে রচনা করা হয়? দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের অকাল মৃত্যুতে। ঠিক আছে। জিঞ্জির, উল্লেখযোগ্য কবিতা অগ্রপথিক উমর ফারুক। ছায়ানট, উল্লেখযোগ্য কবিতা চৈতি হাওয়া। মরুভাস্কর, হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী ভিত্তিক। ঝিঙে ফুল, শিশুতোষ, উল্লেখযোগ্য কবিতা মা। পূবের হাওয়া, প্রলয় শিখা, ভাঙার গান, ঝড়, সঞ্চায়ন, নতুন চাঁদ, শেষ গ্রন্থ। তাহলে কবির শেষ গ্রন্থ কোনটি? নতুন চাঁদ কবির উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। তাহলে রুবায়াতে হাফিজ কাব্য, আমপারা কবির কাব্য অনুবাদ কাব্য। ঠিক আছে, এই রুবায়াতে হাফিজ এবং কাব্য আমপারা, এই দুটো হচ্ছে কবির অনুবাদ কাব্য, মনে রাখবেন। তাহলে নজরুলের অনুবাদ কাব্য কয়টি? দুইটি, রুবায়াতে হাফিজ ও কাব্য আমপারা। ওকে, দেখেন এখন নজরুলের উপন্যাস। বাঁধনহারা প্রথম উপন্যাস। তাহলে নজরুল ইসলামের প্রথম উপন্যাস কোনটি? বাঁধনহারা। বাংলা সাহিত্যের প্রথম পত্র উপন্যাস, পত্র 18টি। এই বাঁধনহারা এটা বাংলা সাহিত্যের প্রথম পত্র উপন্যাস। পত্র সংখ্যা কয়টা আছে এর মধ্যে? 18টা। আচ্ছা, মৃত্যুকথা, কৃষ্ণনগরের দারিদ্র সম্প্রদায়ের কষ্টভরা জীবন ও বিপ্লবী চেতনার চিত্র ফুটে উঠেছে এই মৃত্যুকথা কবিতায়, মৃত্যুকথা উপন্যাসে, তাই না? মৃত্যুকথা উপন্যাসে কোন অঞ্চলের মানুষের কষ্টভরা জীবন ফুটে উঠেছে? কৃষ্ণনগরের। ওকে, আচ্ছা, আরেকটা আছে কুহেলিকা। এই তিনটা হচ্ছে কবির উপন্যাস। ঠিক আছে, কবির উপন্যাস কয়টি? 3টি, বাঁধনহারা, মৃত্যুকথা, কুহেলিকা। বাঁধনহারা কবির প্রথম উপন্যাস, এটা পত্র উপন্যাস, বাংলা মোট পত্র 18টি। ঠিক আছে। আর গল্প গ্রন্থ ব্যথার দান, ফেব্রুয়ারি 1922 লেখকের প্রথম প্রকাশিত গ্রন্থ। তাহলে নজরুলের প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটা? সেটা হচ্ছে ব্যথার দান, প্রকাশিত হয় ফেব্রুয়ারি 1922। তবে অগ্নিবীণা এটা কাব্যগ্রন্থ, অক্টোবরে কিন্তু প্রকাশিত হয় 1922 সালে, সেটা কিন্তু কবির প্রথম গ্রন্থ না। আচ্ছা, রিক্তের বেদন কবির প্রথম 1919 সালে সওগাত পত্রিকায় প্রকাশিত বাউন্ডুলের আত্মকাহিনী এখানে স্থান পায়। তাহলে রিক্তের বেদন কবির প্রথম কবিতা যেটা ছিল, গল্প যেটা ছিল, সেটা হচ্ছে বাউন্ডুলের আত্মকাহিনী। 1919 সালে যে সওগাত পত্রিকায় প্রকাশিত হয়েছিল, সেই কবিতাটি, সেই গল্পটি বাউন্ডুলের আত্মকাহিনী, সেটা এই রিক্তের বেদন গল্পগ্রন্থে স্থান পেয়েছে। আচ্ছা, শিউলিমালা গল্প, পদ্মগুখরা ও জীবনের বদলা, তাই না? জিনের বাদশা কি বলে? শিউলিমালা, সেখানে 2টা গল্প আছে। কি উল্লেখযোগ্য গল্প আছে 2টা, সেটা হচ্ছে পদ্মগুখরা ও জিনের বাদশা। দেখো পরের স্লাইড। প্রবন্ধ ও সংকলন। কবির প্রবন্ধ হচ্ছে 4টা। কি? যুগবাণী, রুদ্রমঙ্গল, দুর্দিনের যাত্রী, রাজবন্দির জবানবন্দি। কবির প্রথম প্রবন্ধ গ্রন্থ হচ্ছে যুগবাণী। উল্লেখযোগ্য প্রবন্ধ ভাব কাজ। রুদ্রমঙ্গল, এটার মধ্যে উল্লেখযোগ্য প্রবন্ধ হচ্ছে রুদ্রমঙ্গল, মন্দির ও মসজিদ, আমার পথ, তরুণের সাধনা। ওকে, আচ্ছা, তাহলে আমার পথ কাব্যগ্রন্থটি কোথা থেকে, প্রবন্ধটি কোথা থেকে সংগ্রহ করা হয়েছে? সেটা হচ্ছে রুদ্রমঙ্গল। দুর্দিনের যাত্রী প্রবন্ধ, আমি সৈনিক, এইখানে দুর্দিনের যাত্রী, এটার উল্লেখযোগ্য প্রবন্ধ হচ্ছে আমি সৈনিক। রাজবন্দির জবানবন্দি, এটা আপনারা জানেন, কবির উল্লেখযোগ্য প্রবন্ধ গ্রন্থ। আচ্ছা, নিষিদ্ধ নজরুলের 5টি গ্রন্থ: যুগবাণী, ভাঙার গান, প্রলয় শিখা, বিষের বাসী, চন্দ্রবিন্দু সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়। কয়টা? 5টা গ্রন্থ। কি? যুগবাণী, ভাঙার গান, প্রলয় শিখা, বিষের বাসী, চন্দ্রবিন্দু। ওকে, আচ্ছা, আনন্দময়ের আগমনে কবিতাটি ধূমকেতু পত্রিকায় 1922 সালের 26শে সেপ্টেম্বর সংখ্যায় প্রকাশিত হয়। তাহলে আনন্দময়ের আগমনে কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? ধূমকেতু। কত সালে? 1922 সালের 26 সেপ্টেম্বর সংখ্যায়। ওকে, রাজনৈতিক এই কবিতাটি, অর্থাৎ আনন্দময়ের আগমনে, এই কবিতাটি প্রকাশের পর ধূমকেতু সংখ্যায় নিষিদ্ধ হয়। যখনই আনন্দময়ের আগমন 1922 সালের 26শে সেপ্টেম্বর প্রকাশিত হয়, তখনই কিন্তু সরকার সেটাকে কি করে? সেই ধূমকেতুর সংখ্যায় নিষিদ্ধ করে দেয়। ঠিক আছে, 1 বছর 16ই ফেব্রুয়ারি 1923 সশ্রম কারাদণ্ড দেওয়া হয় নজরুল ইসলামকে। ওকে, সমাপ্ত আজকে এ পর্যন্তই। সকলকে ধন্যবাদ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।